কোনো নির্বাচনী এলাকার আসল স্পন্দন বুঝতে হলে শুধু ডেটা দেখলেই হয় না, মাটির বাস্তবতাকে জানতে হয়। আজ আমরা মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের গভীরে গিয়ে দেখব ওখানকার ভোটারদের মনের কথা ঠিক কী বলছে। চলুন এই বিশ্লেষণটা শুরু করা যাক। প্রথমে চলুন একটু ভূগোলটা বুঝে নিই। পশ্চিমবঙ্গের মানচিত্রে দেখুন মাথাভাঙ্গা ঠিক কোথায় অবস্থিত। কোচবিহার জেলার এই কেন্দ্রটি আসাম এবং বাংলাদেশ সীমান্তের খুব কাছে। এই ভৌগোলিক অবস্থানটা কিন্তু ওখানকার সমাজ আর অর্থনীতিকে একটা আলাদা মাত্রা দেয়, যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তো আমাদের এই বিশ্লেষণটা 5টা ধাপে এগোবে। প্রথমে মাটির না বলা কথা, মানে মানুষের আসল সমস্যাগুলো কি। তারপর ডেটা কি বলছে সেটা বুঝব। এরপর নির্বাচনী শক্তির একটা ব্যবচ্ছেদ করা হবে, শাসনের একটা ব্লুপ্রিন্ট দেখা যাবে, আর সবশেষে একজন নেতার আসল লক্ষ্য কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। যে কোনো এলাকার গল্প আসলে শুরু হয় তার মাটি আর মানুষ দিয়ে, সংখ্যা তো পরে আসে। তো চলুন প্রথম অংশে দেখি মাথাভাঙ্গার মানুষজনের প্রতিদিনের লড়াইটা ঠিক কী রকম। এখানকার রাজনৈতিক সমীকরণ বুঝতে গেলে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, মাথাভাঙ্গা প্রথমত একটা গ্রামীণ এলাকা, প্রায় 90% মানুষ গ্রামে থাকেন। আর তার চেয়েও বড় ব্যাপার হল জনসংখ্যার প্রায় অর্ধেক 48.6% তফসিলি জাতিভুক্ত, আর তাদের মধ্যে রাজবংশী সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। এই যে জনবিন্যাস, এটাই কিন্তু ওখানকার রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। এটা শুধু একটা উদ্ধৃতি নয়, এটা হলো ওখানকার মানুষের জীবন মরণের লড়াইয়ের একটা ছবি। ভাবুন তো, যখন মানুষ আর বন্যপ্রাণীর সংঘাত এতটা মারাত্মক পর্যায়ে পৌঁছায় যে মানুষ মারা যাচ্ছে, তখন সেটা কিন্তু শাসনের ব্যর্থতাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আগে স্লাইডের আবেগঘন বাস্তবতাটা তো দেখলেন, এবার একটা কঠিন সংখ্যা দেখা যাক। মাথাভাঙ্গা 2 ব্লকে মাত্র 59% বাড়িতে পাইপের জল পৌঁছেছে। এর মানে কি? মানে হল বাকি 41% পরিবার আজও পানীয় জলের মতো একটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই একটা সংখ্যাই যথেষ্ট শাসনের প্রতি মানুষের অসন্তোষের কারণটা বোঝার জন্য। শুধু জলের সমস্যা নয়, অর্থনৈতিক চাপটাও প্রচণ্ড। একদিকে গ্রামীণ মুদ্রাস্ফীতি প্রায় 7% বেড়ে গেছে, মানে মানুষের আয় কমছে। অন্যদিকে কাজের জন্য যুবকদের বাইরে যেতে হচ্ছে, সে উপসাগরীয় দেশ হোক বা অন্য কোনো শহর। তার ওপর 100 দিনের কাজের টাকা আটকে থাকা, চা বাগান বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মাটির সমস্যাগুলো, এগুলো ভোটের বাক্সে কিভাবে প্রতিফলিত হলো। তো চলুন এবার 2021 সালের নির্বাচনের সংখ্যাগুলো দেখা যাক। এই বারচারটা কিন্তু 2021 সালের রাজনৈতিক পরিবর্তনের গল্পটা বলছে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে একটা স্পষ্ট রায় ছিল, প্রায় 53% ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 12% বেশি। কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার হল একসময়ের দুর্গ বামেদের ভোট কমে এসে দাঁড়িয়েছে মাত্র 3.6%। এই পরিবর্তনটা যে কতটা বড় ছিল তা এই স্লাইডে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। ভেবে দেখুন, মাত্র 5 বছরের ব্যবধানে 2016 থেকে 2021 বিজেপির ভোট শেয়ারে প্রায় 37% পয়েন্টের লাভ। এটা কিন্তু কোনো সাধারণ জয় নয়, একে বলে ভোটারদের আনুগত্যের এক আমূল পরিবর্তন। 86.4% ভোটার টার্নআউট, এটা একটা বিশাল সংখ্যা। এর মানে হলো এখানকার মানুষ, বিশেষ করে গ্রামের ভোটাররা, খুব সক্রিয়ভাবে নিজেদের মতামতটা জানিয়েছিলেন। তাদের গলাটা খুব জোরালোভাবে শোনা গিয়েছিল। এত মানুষ যখন ভোট দিতে বেরোন, তখন ধরে নেওয়া যায় যে তারা একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। আর গণতন্ত্রে এটা একটা খুবই জরুরি সাংবিধানিক মূল্যবোধ, যেখানে সঠিক তথ্য আর দায়িত্বশীল আলোচনার উপর ভিত্তি করে জনমত তৈরি হয়। এতেই নাগরিকরা ঠিকভাবে বিচার করতে পারেন। ঠিক আছে, এখন চলুন বর্তমান বিধায়কের অবস্থানের একটা গভীর ব্যবচ্ছেদ করা যাক। দেখি তার শক্তি আর দুর্বলতার জায়গাগুলো ঠিক কোনখানে। তো SWOT বিশ্লেষণটা যদি দেখি, শক্তি হল 2021-এর ওই বিশাল হাওয়া আর তফসিলি জাতি, বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের সমর্থন। দুর্বলতা, তিনি প্রথমবারের বিধায়ক আর জলের মতো স্থানীয় সমস্যাগুলো এখনও অমীমাংসিত। সুযোগ হল
কেন্দ্রীয় তহবিলকে কাজে লাগানো, কিন্তু তৃণমূলের আবার ফিরে আসার চেষ্টা এবং গ্রামীণ দুর্দশা এগুলো বড় হুমকি। এবার দেখি হাতে যে সম্পদগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা দীর্ঘমেয়াদী সুবিধা দিতে পারে। কেন্দ্রীয় প্রকল্পের ফান্ড, রাজবংশী সম্প্রদায় সমর্থন এগুলো খুবই মূল্যবান, সন্দেহ নেই, কিন্তু এগুলো কি দুর্লভ? না। অন্য কেউ কি অনুকরণ করতে পারে না? পারে। এর মানে হলো অন্য দলও এগুলোর দাবিদার হতে পারে। তাই এই সম্পদগুলোকে ঠিকঠাকভাবে সংগঠিত করে মানুষের জন্য কাজ করে দেখাতে হবে, তাহলেই এর আসল মূল্য পাওয়া যাবে। শুধু নেতা হলেই চলে না, দলের সংগঠনও লাগে। এখানে দলের সংগঠন বাড়ছে, গ্রামে যোগাযোগও ভালো, কিন্তু তৃণমূল স্তরের নেটওয়ার্কটা এখনও পুরোপুরি মজবুত নয়। আসলে যে কোনো কৌশলের সাফল্য নির্ভর করে মাটির স্তরের কর্মীদের ক্ষমতার উপর। ঠিক আছে, এতক্ষণ তো বিশ্লেষণ হলো, এবার আসা যাক সমাধানে। এই যে ডেটা, এই যে পর্যবেক্ষণ, এগুলো থেকে কিভাবে একটা কার্যকরী শাসনের ব্লুপ্রিন্ট তৈরি করা যেতে পারে চলুন দেখি। কৌশলের প্রথম স্তম্ভ শিব, অর্থাৎ আগ্রাসন। এর মানে হল বিরোধী পক্ষের ব্যর্থতাগুলো, যেমন হাতির আক্রমণে মৃত্যু বা মুদ্রাস্ফীতি, সেগুলো তুলে ধরে তাদের জবাবদিহি করতে বাধ্য করা। দ্বিতীয় স্তম্ভ বিষ্ণু, মানে স্থিতিশীলতা। নিজেদেরকে একটা স্থির, নির্ভরযোগ্য শাসন হিসেবে তুলে ধরা, যা কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবে। প্রতিদ্বন্দ্বীর অস্থিরতার বিপরীতে একটা স্থায়ী বিকল্প। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, অর্থাৎ উদ্ভাবন। পুরনো সমস্যার নতুন সমাধান দেয়া, যেমন লক্ষ্য স্থির করা যে ১০০% বাড়িতে পাইপের জল পৌঁছাতে হবে, বা যুবকদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, নিজেদেরকে ভবিষ্যতের দল হিসেবে প্রতিষ্ঠা করা। আর চতুর্থ স্তম্ভ দুর্গা, অর্থাৎ সুরক্ষা। নাগরিকদের একটা সুরক্ষা কবচ দেওয়া, সেটা বন্যপ্রাণের হামলা থেকেই হোক, বা কৃষকদের স্বার্থ রক্ষা, বা সাংস্কৃতিক পরিচয় রক্ষার বিষয়েই হোক। এই কৌশলকে বাস্তবে রূপ দিতে গেলে ৩টে কাজের সবচেয়ে বেশি জোর দিতে হবে। ১. জল। জল জীবন মিশনে ১০০% ট্যাপ সংযোগের লক্ষ্যমাত্রা পূরণ করা। ২. রাস্তা। গ্রামীণ রাস্তা আর সেতুর মেরামতির কাজ দ্রুত শেষ করা। আর ৩. টেলিকম। নতুন মোবাইল টাওয়ার আর ওয়াইফাইয়ের ব্যবস্থা করা। এই ৩টে জিনিসে মানুষের জীবনের সরাসরি পরিবর্তন আসবে। ডেটা ব্যবহার করে মানুষের সেবা করার সঙ্গে সঙ্গে একটা বড় দায়িত্বও আসে। ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী যে কোনো নাগরিকের সঙ্গে যোগাযোগের জন্য তার সম্মতি প্রয়োজন, আর তার ডেটা খুব যত্ন করে শুধুমাত্র একটা নির্দিষ্ট উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। এটা তাদের গোপনীয়তা এবং মর্যাদার প্রশ্ন। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। তো এতক্ষণ যা দেখলাম তার সারমর্ম হল, নির্বাচনে জেতা একটা ব্যাপার, কিন্তু মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া সেটা আরেকটা ব্যাপার। তো শেষ প্রশ্নটা এখানেই। ২০২১-এর রায় নিঃসন্দেহে একটা পরিবর্তনের ডাক ছিল, কিন্তু শুধু জল, রাস্তা আর কাজ, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করলে কি স্থায়ী বিশ্বাস অর্জন করা সম্ভব? নাকি বিশ্বাস অর্জনের জন্য শাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের মর্যাদাকে সম্মান জানানোর মতো আরও গভীর কিছু করে দেখাতে হবে? এটাই আসল প্রশ্ন, যা প্রত্যেক নেতাকে ভাবতে হবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।